চলো শুরু করা যাক আমাদের পরবর্তী মিসসেলিনিয়াস সেট, যেখানে আমরা আবারও বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস করব। একদম 11th আওয়ারের প্রস্তুতি আমাদের, তাই আমরা সব ধরনের অঙ্ক একটু দেখে নেব দুটো একটা করে, যে আমাদের প্রস্তুতি কী অবস্থায় আছে, কারণ সামনেই পরীক্ষা। চলো দেখো, আপাতত বোর্ডে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ একটু পড়ে নাও নিজেরা। বলছি একটি খেলোয়াড়ের বোলিং গড় 12.4। বোলিং অ্যাভারেজটা কী জানো? বোলিং অ্যাভারেজ হচ্ছে টোটাল রান ডিভাইডেড বাই উইকেট। সো 12.4 ছিল। এবার যে নিউ ম্যাচটি খেলছে সেই ম্যাচটায় সে কিন্তু 26 রানে 5 উইকেট নিয়েছে। 26 রানে 5 উইকেট নিয়েছে, মানে এখানে যে বোলিং অ্যাভারেজটা পাচ্ছ সেটা কিন্তু পার উইকেটে রান যদি বলা হয় তাহলে 26 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 5.2 হলো। তাহলে তুমি দুটো গ্রুপ পেলে, প্রথমে হচ্ছে আগে যতগুলো ইনিংস ছিল তাদের অ্যাভারেজ, এখন যতগুলো ইনিংস আছে তাদের অ্যাভারেজ। তাহলে একটা আগে ছিল 12.4, এখন আসলো 5.2। সব মিলিয়ে ওভারঅল আমাদের যে বোলিং অ্যাভারেজটা শো করছে সেটা 0.4 করে কমে যাবে, মানে 12.4 ছিল 0.4 কমে 12 বা 12 হবে। এবার এই বোলিং অ্যাভারেজ এর সাথে যেহেতু নাম্বার অফ উইকেট গুণ আকারে থাকে, তাই তুমি কোনাকুনি আবারও ডিফারেন্স করো, যে রেশিওটি বা যে অনুপাতটি তুমি পাবে সেটা কিন্তু উইকেট কটি করে পেয়েছে তার অনুপাত। সো এই দুটির বিয়োগফল আসবে 6.8, আর এখানে বিয়োগফল আসবে 0.4। এবার দশমিক সরিয়ে আমরা যে অনুপাতটি পাব সেটা 17 এবং 1। প্রশ্ন অনুযায়ী আমরা উইকেট যেটা এখানে শো করছে সেটা লাস্ট ম্যাচে উইকেটের সংখ্যা, মানে এই 1 মানে 5টি উইকেট বলে দিয়েছে। 1 মানে উইকেটের সংখ্যা 5। তোমাকে জানতে চেয়েছে শেষ ম্যাচ খেলার আগে, মানে প্রথমে উইকেট কটি ছিল। তাহলে প্রথমে উইকেট ছিল 1 মানে যদি, বা 1 একক মানে যদি 5টি উইকেট হয়, 17 একক মানে 85টি উইকেট। তাহলে লাস্ট ম্যাচ খেলার পূর্বে উইকেটের সংখ্যা ছিল 85। বোঝা গেল? লাস্ট ম্যাচ খেলার পূর্বে উইকেটের সংখ্যা ছিল 85। ক্লিয়ার? তাহলে বোলিং অ্যাভারেজটা কি? বোলিং অ্যাভারেজটা হলো উইকেট পিছু কত রান তুমি দিয়েছো। উইকেট পিছু রানের সংখ্যাটাই হচ্ছে বোলিং অ্যাভারেজ। ওকে, ক্লিয়ার? আসা যাক পরের প্রশ্নে। দেখো, এরকম একটা ভগ্নাংশ আমরা হামেশাই দেখে থাকি, বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে, এই এনটিপিসি বা রাজ্যের বিভিন্ন পরীক্ষা বা পুলিশের পরীক্ষায়। এই ভগ্নাংশ কিভাবে ফিল আপ করবে, কিভাবে করবে? যখন এই ভগ্নাংশ পূরণ করতে যাবে তখন এই ভগ্নাংশের সাথে অতিরিক্ত যে পার্ট সেটা লিখে নাও, যেটা গুণ আকারে আছে সেটাও লিখে নাও, আর যেটি ভাগ আকারে আছে সেটাও লিখে নাও। সো এই অংশ আর এই অংশ লিখে নেওয়ার পরে বাকিটা কিভাবে লিখবে? এবার যেটা নিচে লিখেছো সেটা লেখো, তার পাশে বাঁদিকে যে কটি 9 আছে না, সে কটা শূন্য বসাও। বিয়োগ লব আর হরের পার্থক্য 1, বিয়োগ লব আর হরের পার্থক্য 1। এবার 99 দিয়ে যখন তুমি এটি কাটবে 5 পাচ্ছ। তাহলে এই ভগ্নাংশটা এবার এসে দাঁড়াচ্ছে 4, বিয়োগ করবে না, হ্যাঁ, 4, 9, 5, 3টে 0, বিয়োগ 1। যেহেতু দুটি ভগ্নাংশের নিচেই 5 আছে, সেই কারণে ভগ্নাংশের নিচের অংশটি পরিবর্তন না করে ওপরের অংশটিও সেম বা একই রেখে দেওয়া হলো। তাহলে কি হবে? +1 -1 কেটে যাবে, আমাদের উত্তর দেবে 495,000 ডিভাইডেড বাই 5। 495,000 ডিভাইডেড বাই 5। কি উত্তর আসা উচিত বলো?
কি উত্তর আসছে 99,000 আমাদের উত্তর আসবে 99,000 বুঝেছো তাহলে একটি ভগ্নাংশ যদি ভাঙতে হয় ভগ্নাংশের ডান দিকে যেটি গুণ আকারে আছে সেটা বসাবে নিচে যে পার্টটি আছে সেটাও বসাবে তারপর নিচের পার্টটি বাঁদিকে থাকা 3টে নয় নিচের পার্ট বাঁদিকে থাকা 3টে নয় জিরোতে কনভার্ট হয়ে আসবে আর এদের বিয়োগফলটা মাইনাস হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন পড়ে নাও পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত বলা আছে 1:2 তাহলে পৃথিবী বা ওয়ার্ল্ড আমরা যদি টোটাল ওয়ার্ল্ড দেখি সো খুব স্বাভাবিক এখান থেকে যে নলেজটা আমরা পাই সেটা হচ্ছে নর্থ পার্ট সমান সমান সাউথ পার্ট হয় আর নর্থ আর সাউথ পার্টের মধ্যে সম্পর্ক হয়ে থাকে এটা 1 ইউনিট হলে এটা 1 ইউনিট হয় ওয়ার্ল্ড পার্ট 2 ইউনিট হয় এটি সম্পর্ক হয়ে থাকে তাই যখন তুমি ল্যান্ড এবং ওয়াটার ওয়ার্ল্ডের বের করবে তখন মাথায় রাখবে ওয়ার্ল্ডের ল্যান্ড হবে 2 ইউনিটের 1/3 আর ওয়ার্ল্ডের ওয়াটার হবে 2 ইউনিটের 2/3 বের করার পরে ল্যান্ড ওয়াটার পোর্শন ওয়ার্ল্ডের বের হলো একইভাবে উত্তর গোলার্ধে মানে নর্থে যখন এটা বেরোবে তখন কিন্তু 1 ইউনিটের 2/5 আর নর্থের ল্যান্ড নর্থের ওয়াটার বের হবে 1 ইউনিটের 3/5 তাহলে সাউথ বের করার নিয়ম কি সাউথ কি করে পাবে সাউথ পাবে ওয়ার্ল্ড মাইনাস নর্থ করে তাহলে সাউথের ল্যান্ড কি হবে সাউথের ল্যান্ড হবে ওয়ার্ল্ডের ল্যান্ড মানে 2/3 বিয়োগ নর্থের ল্যান্ড মানে 2/5 আর সাউথের ওয়াটার হবে ওয়ার্ল্ডের ওয়াটার 4/3 বিয়োগ নর্থের ওয়াটার 3/5 দেখো কি আসে বিয়োগফল 15 5 2 are 10 3 2 are 6 so 10 minus 6 another point of view থেকে 15 4 5 are 20 4 5 20 আর 9 এবার যখন তুমি এই দুটো অনুপাত করবে তখন সমান অংশগুলো কেটে যাবে পড়ে থাকবে এদিকে 4 এদিকে 11 তাহলে আমাদের উত্তর কিন্তু 4:11 অপশন সি 4:11 অপশন সি এটা কিছুটা ডিটেলস পদ্ধতি বলতে পারো এটার কিছুটা শর্ট করা সম্ভব কিভাবে শর্ট করা সম্ভব দেখো শর্ট করতে গেলে আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে এখানে ল্যান্ড ওয়াটার টোটাল পার্টটা আছে 3 এখানে ল্যান্ড ওয়াটার টোটালটা আছে 5 প্রথমে দুটোকে সমান করতে হবে সমান করতে হলে এটিকে 5 দিয়ে গুণ করবে আর এটিকে 3 দিয়ে গুণ করবে তাহলে টোটাল পার্টটা সর্বপ্রথম সমান হলো কিন্তু সমান হলে হবে না কারণ নর্থ পার্টের ডবল ওয়ার্ল্ড পার্ট তাই নর্থ পার্ট 1 এবং ওয়ার্ল্ড পার্ট আবারও গুণ হবে 2 এবং 1 দিয়ে নর্থ পার্ট 1 দিয়ে ওয়ার্ল্ড পার্ট 2 দিয়ে গুণ হবে হলো এবার বলো তাহলে ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি গুণ হচ্ছে 5 এবং 2 10 দিয়ে এবার তুমি ওয়ার্ল্ড পার্টের ল্যান্ড পাচ্ছ 10 দিয়ে গুণ হয়ে 10 আর ওয়ার্ল্ড পার্টের ওয়াটার পাচ্ছ 10 দিয়ে গুণ হয়ে 20 নর্থ পার্টের ল্যান্ড পাচ্ছ 3 দিয়ে গুণ হয়ে 6 নর্থ পার্টের ওয়াটার পাচ্ছ 3 দিয়ে গুণ হয়ে 9 তাহলে সাউথ পার্টের ল্যান্ড সাউথ পার্টের ওয়াটার রেশিও দেবে 10 বিয়োগ 6 অনুপাত 20 বিয়োগ 9
কী অনুপাত আসছে? 4 আর 11। তো এইভাবে তুমি ভগ্নাংশকে নম্বরে নিয়েও সমাধান করতে পারো। এইভাবে ভগ্নাংশকে নম্বরে নিয়েও সমাধান করতে পারো। প্রথমে দুটো সমান করে নেবে, তারপর যে পার্ট যতটা হওয়া উচিত, যেমন নর্থের ডবল ওয়ার্ল্ড হওয়া উচিত, সো নর্থের ডবল ওয়ার্ল্ড করে তুমি সমাধান করবে। ওকে, চলো পরের অঙ্ক দেখো। এটির মান নিচের কোনটি, মানে পাশে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি হবে? আচ্ছা জানো তো, যদি গুণ আকারে থাকে তবে পাওয়ারগুলি অবশ্যই যোগ হয়। তাহলে এই 243, এই 243 যে নম্বরটি দেখছো এটা কিন্তু 3 টু দি পাওয়ার 5। এর পাওয়ারে একটা নিজস্ব নাম্বার আছে 0.13 ইন্টু আবারও 3 টু দি পাওয়ার 5, এরও একটি পাওয়ার এখানে শো করছে 0.07। নাও হোল ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 0.25 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 0.075 ইন্টু 7 কিউব টু দি পাওয়ার 0.2। আমি কি করলাম? বেসগুলোকে ছোট বেসে নিয়ে যাওয়া হলো। তারপরে এখানে 3-এর পাওয়ারটা 5 × 65 0.65 ইন্টু পরের 3-এর পাওয়ারটা 0.35 হোল ডিভাইডেড বাই 7-এর পাওয়ার 0.25 ইন্টু 7-এর পাওয়ার 0.15 ইন্টু 7-এর পাওয়ার 0.6। এবার পাওয়ার যোগ করো। সো 3 পাওয়ার যোগ হয়ে গেলে দেখো 1 আসছে, 7 পাওয়ারগুলো যোগ করে দেখো 1 আসছে। তাহলে তোমার উত্তর 3/7। তোমার উত্তর 3/7। পাওয়ারগুলো কি হয়? গুণ আকারে থাকলে একই বেস, সমবেসে পাওয়ার সবসময় যোগ হয়। একই বেসে পাওয়ার সর্বদা যোগ হয়। আসো পরের অঙ্ক পড়ে নাও। প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল। এই মৌলিক সংখ্যা কাকে বলে গো? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না, এরকমই ডেফিনেশন পড়েছিলাম আমরা। সো আরও যদি ভালো করে বলা যায় তাহলে হচ্ছে যে সংখ্যার কেবলমাত্র দুটি পৃথক উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। সেই কারণে মৌলিক সংখ্যার শুরু কিন্তু হবে 2 থেকে। হ্যাঁ, আর মৌলিক সংখ্যা নির্দিষ্ট কোনো গ্যাপ ফলো করে না, তাই তোমরা 9টি মৌলিক সংখ্যা যোগ করে 5, 7, 11, 13, কিছু বাদ গেলে বলবে, 17, 19, 23, কটি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হোল ডিভাইডেড বাই 9। এটা জানতে চেয়েছে। মৌলিক সংখ্যার গড় যোগফল ভাজিত 9। যোগ কিভাবে করব? আমরা দুটো পার্টকে মার্ক করে, যেমন এই দুটো যোগফল 40, এরকমভাবে আমরা যোগ নিতে পারি। যেমন এই দুটো যোগফল 30, এই দুটির যোগফল 20, আর এখানে 10। তাহলে কি পেলে? 40, 30, 70, 70, 20, 90 আর 10, 100। তাহলে তোমার উত্তর হবে 100 ভাজিত 9, মানে 11 পূর্ণ 1/9। কোন অপশানটি? অপশান সি, 11 পূর্ণ 1/9। ক্লিয়ার তো? শুধু যোগ করে ভাগ করে দেবে, গড় তো যোগফল ভাজিত যতগুলি নাম্বার আছে। ওকে, চলে আসি পরের অঙ্ক। দেখো
কে বলছে চারটি সংখ্যা আছে। আচ্ছা, চারটি সংখ্যা আছে, ভালো, আমি ABCD চারটে সংখ্যা লিখে নিলাম। এবারে চারটে সংখ্যার সম্বন্ধে বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এই সংখ্যাটার ডবল হবে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 1/3, তৃতীয় সংখ্যার 1/3, এই যে 1/3 মানে নিচে 3 আসলো, মাথায় রাখতে হবে যেটা গেস করবে সেটা 3-এর মাল্টিপল। তৃতীয় সংখ্যাটি চতুর্থ সংখ্যার 5 গুণ, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র একটাই ভগ্নাংশ পেয়েছি 1/3, তাই তুমি 3 ধরে সংখ্যাটি এগোতে শুরু করো। তাই চতুর্থ সংখ্যাটি যদি 3 হয় তাহলে প্রশ্ন অনুযায়ী তৃতীয় সংখ্যাটি হবে 15, আর 15-র 1/3 হবে 5, আর 5-এর ডবল হবে 10। এই হলো চারটে সংখ্যা যদি 3 ধরে এগোতে থাকি। তাহলে এই চারটে সংখ্যার গড় হবে যোগফল 33/4। আমরা গড় হিসেবে পাবো 8.25। কিন্তু প্রশ্নে গড় হিসেবে বলা আছে 24.75। প্রশ্নে কিন্তু গড় হিসেবে 24.75 বলা আছে, মানে 8.25-এর ভ্যালু যদি 24.75 হয় কত গুণ? 3 গুণ। তখন তোমাকে বৃহত্তম সংখ্যাটিকেও 3 দিয়ে গুণ করতে হবে। বৃহত্তম সংখ্যা 3 গুণ, বৃহত্তম সংখ্যাটি হবে 15-র 3 গুণ। তাহলে আমরা যেটা গড় পেলাম 8.25, সেটা মানে যদি 24.75 হয় তবে 15 মানে হবে 15 গুণ 3 45। বুঝেছ? তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। চলে এসছি পরের অঙ্ক, পড়ে নাও কি বলছে। 25 জন ছাত্রের গড় উচ্চতা 1.4 মিটার বলা আছে। 5 জন চলে গেল, যার ফলে বাকিদের গড় উচ্চতা 0.15 মিটার বৃদ্ধি পেল। তার মানে 25 জনের যে গড় উচ্চতাটি আছে সেটা 1.4 করে, যে 5 জন চলে গেল তাদের গড় উচ্চতা কত জানি না। এর ফলে বাকি যে 20 জন আছে তাদের গড় উচ্চতা 0.15 বেড়েছে, মানে 1.4-এর সাথে 0.15 অ্যাড হলো। সরাসরি লেখা যেত, কিন্তু আমি একটু ভেঙে লিখলাম। এটা প্রশ্ন বা এটা কন্ডিশন বলেছে। সো সবকটা 3টে পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, সবকটি পার্টকে যদি 5 দিয়ে কেটে দিই না, তাহলে ক্যালকুলেশন অনেকটা সোজা হয়ে যায়। 5 × 1.4 মানে 7 মাইনাস a সমান সমান 4 × 1.4, 4 × 14 56 প্লাস 4 × 0.15, দ্যাট মিন্স 0.6। তবে a সমান সমান আসবে 7 মাইনাস 6.2, উত্তরটি 0.8, উত্তরটি 0.8 মিটার। তাহলে প্রথম 25টি সংখ্যার যোগফল থেকে 5টি সংখ্যার যোগফল বাদ দিয়ে দাও, তুমি দেখো 20টি সংখ্যার যোগফল কত আসছে। 25টা সংখ্যার যোগফল, 5টি সংখ্যার যোগফল বিয়োগ 20টা সংখ্যার যোগফল চলে আসলো। আসি পরের অঙ্ক, দেখে নাও। বিভিন্ন নাম্বার যাদের পাওয়ার আকারে লেখা আছে, গসাগু এবং লসাগু বের করতে হবে। গসাগু মানে যা কিছু কমন, গরিষ্ঠ, লসাগু লঘিষ্ঠ। তাহলে গসাগুতে যখন তুমি কমন খুঁজছো, তুমি দেখো তো 2 3টেতেই আছে, কিন্তু কমন পাওয়ার হিসেবে কে আছে? কমন পাওয়ার হিসেবে একটাতে 2, একটাতে 5, একটাতে 4, তাহলে কমন পাওয়ার হিসেবে আছে কিন্তু
2, যেটা সবার পাওয়ারে আছে। আর হাইয়েস্ট পাওয়ার হিসেবে কে আছে? 5। আমি দেখো গসাগুর নিচে গসাগুটা, লসাগুর নিচে লসাগুটা লিখতে শুরু করলাম। আমি 2-এর জায়গাটা লিখলাম। একইভাবে তোমরা 5-এর জায়গাটা লেখা, এই 3-এর জায়গাটা দেখো, 3 এটাতেও আছে, এটাতেও আছে, এটিতেও আছে। তাহলে যেটা গসাগুতে যাবে সেটা যেটি সবকটির মধ্যে আছে, আর লসাগুতে যাবে বৃহত্তম। তাহলে 3-এর কোন পাওয়ারটি সবার মধ্যে আছে? 3-এর কিউব। আর বৃহত্তম পাওয়ারটা কে আছে? 3^5। এবার আসো 5, 1, 2, 3টে সবার মধ্যেই আছে, কিন্তু মিনিমাম আছে যেটা, সেটা 2। মিনিমাম যেটা আছে সেটা 2, আর ম্যাক্সিমাম যেটা আছে সেটা 5^4। হ্যাঁ, 4। এবার পড়ে আছে যে ব্যক্তি, সেটা কিন্তু সবার মধ্যে নেই, দুটোর মধ্যে আছে, তাই গসাগুতে সে আর যাবে না, কারণ এখানে তো নেই। তাহলে শুধু লসাগুতে যাবে, হাইয়েস্টটা যাবে, লোয়েস্টটা যাবে না। এবার তুমি অপশান দেখে বলে দাও কোনটি আমাদের সঠিক উত্তর। আমাদের সঠিক উত্তর 2 স্কোয়ার 3^3 5^2, মানে অপশান ডি আমাদের সঠিক উত্তর। তাই গসাগু বের করবে যেটা সবার মধ্যে আছে, সো কোনোটাতে যদি না থাকে সেটা নেবে না। আর লসাগু বের করবে থাকুক আর না থাকুক, একটাতে থাকলেই হবে, যেটি বৃহত্তম। চলো পরের অঙ্ক দেখো। এই ধরনের অঙ্ক চেষ্টা করবে অপশান দেখে করার, যোগফল নয়। তো এক তো আমি তোমাকে বলবো অপশান দেখে করো, আর আদারওয়াইজ আমি আরেকটা পার্ট বলে দেবো, এই পার্থক্যটা সবসময় 9 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি সংখ্যা দুটির পার্থক্য পাবে। তাহলে যোগফল যদি বলা হয় 9, আমি দুটো ডিজিট বলছি, যোগফল 9, পার্থক্যটা 45 আছে, মানে বিয়োগফলটা হবে 9 দিয়ে ভাগ করবে। এখানে 9 আছে বলে 9 দিয়ে ভাগ না, একদম ইউনিভার্সাল 9 দিয়ে ভাগ, সব সময় 9 দিয়েই ভাগ হবে। তাই এমন সংখ্যা যার অঙ্কদ্বয়ের যোগফল 9, অঙ্কদ্বয়ের বিয়োগফল 5, তাহলে সংখ্যার দুটি অঙ্ক বা দুটি ডিজিট হবে, কি হতে পারে? যোগফল 9 বিয়োগফল 5, 7 আর 2, 7 আর 2। তাই 7 আর 2 দিয়ে দুটো নাম্বার গঠিত আছে। এবার তুমি বলো কোন সংখ্যাটি 45 হ্রাস পায়, মানে পরিবর্তিত সংখ্যা যেটা হবে না, সেটা হ্রাস পেয়েছে, মানে ছোট সংখ্যাটা হবে। তাহলে কোনটা ছোট এদের মধ্যে? পরিবর্তিত সংখ্যা, মানে হ্রাস পাওয়ার পরে, মানে কমে যাওয়ার পরে যে সংখ্যাটা, সেটা কত? উত্তর 27। সো রিডিউসড হয়ে যে সংখ্যাটা এসছে, মানে ছোট সংখ্যাটি কত? উত্তর হবে 27। আর যদি বলতো আসল সংখ্যাটি কত, মানে পরিবর্তন হওয়ার পূর্বের সংখ্যাটি কত, অরিজিনাল সংখ্যাটি কত, সেটা অবশ্যই বড় সংখ্যাটা। চলো পরের অঙ্ক পড়ে নাও। একই ধরনের অঙ্ক, একই ধরনের অঙ্ক আমি আবারও খুব তাড়াতাড়ি বলবো। দুটির যোগফল 10 পেয়ে গেছি, মনে আছে তো? দুটির বিয়োগফল কি বলেছিলাম? দুটির বিয়োগফল 9 দিয়ে ভাগ করতে হবে। কত হচ্ছে দুটির বিয়োগফল? 6। যোগফল 10 বিয়োগফল 6, যোগফল 10 বিয়োগফল 6, বিয়োগফল 6 তো ভাই এর হবে না, এরও হবে না, না এর হবে না। এবার বাকি দুইজন যারা পড়ে আছে তাদের যোগফল এবং বিয়োগফল দুটোই বলেছে। বলেছে পরিবর্তন হওয়ার পরে যে সংখ্যাটা আছে, মানে নতুন সংখ্যাটি খুঁজুন। নতুন সংখ্যা মানে যেটা কমে যাচ্ছে, নতুন সংখ্যাটা কমে যাচ্ছে না, 54 কমে যায়, তাহলে ওদের মধ্যে যে ছোট তাকে নাও, এটা উত্তর। আসল সংখ্যাটা ছিল 82, পরিবর্তন হওয়ার পরে সংখ্যাটা আসবে 28। পরিবর্তিত সংখ্যাটি খুঁজুন বা নতুন সংখ্যাটি খুঁজুন, উত্তর হবে 28। ওকে, তাহলে আসল সংখ্যাটি ছিল 82, পরিবর্তন হয়ে 28 হয়েছে।
তাহলে কি পাচ্ছি, অঙ্কগুলির যোগফল বলা আছে, যোগফলটা লিখে দিলে। অঙ্কগুলির বিয়োগফল বলা নেই কিন্তু বের করা সম্ভব। কিভাবে? যত রিডিউস হচ্ছে তাকে 9 দিয়ে ভাগ করে। চলো আসা যাক। দেখো, কোন একটি সংখ্যার সাথে সেই সংখ্যার 16.2-3%, এই 16.2-3%কে আমরা যদি খুব ভালোভাবে জাস্টিফাই করি, তাহলে যদি তুমি পার্সেন্টেজ করো, 100 ছিল, 16.2-3 বাড়িয়েছ মানে 116.2-3 হয়েছে। আগে ছিল 100, পরে হয়েছে 116.2-3। করার পরে সংখ্যাটি 4200 হয়েছে। তা এই যে ভগ্নাংশ, এটাকে একটু যদি ভালোভাবে লেখা যায়, এটা ভাঙলে পরে হবে 350/3। তোমরা যখনই এরকম কিছু ভগ্নাংশ আসবে না, সংখ্যা দুটোকে না অনুপাত করে নেবে, তোমাদের অনেক সুবিধা হবে। 3 দিয়ে বোথ সাইড মাল্টিপল করে দিলে 300 আর 350 এসে থাকে। এরপরেও কাটবে 0, এরপরেও কাটবে 6, 7। এবার দেখো 6 ছিল, পরিবর্তন হয়ে 7 এসেছে। এই পরিবর্তিত সংখ্যাটি 4200, মানে 7 মানে 4200 বলেছে। পরিবর্তিত সংখ্যাটি 4200, 7 মানে 4200। 7-এর কত গুণ 42 গো? 6 গুণ। তাহলে 6-এর 6 গুণ 36। উত্তর হবে 3600। উত্তর হবে 3600। 7 মানে তোমার 4200, তাহলে 6 মানে কত? তাহলে যখনই এরকম কিছু পরিবর্তন হবে, চট জলদি অনুপাত বের করার চেষ্টা করবে। দেখি আমরা এরপরেও একই ধরনের অঙ্ক পাবো। দেখো কি বলছে, একটি সংখ্যাকে x% বৃদ্ধি করা হয়। x% মানে 100তে x বাড়ানো হয়েছে, 100 ছিল, এখন সেটা 100 যোগ x হয়েছে। তাহলে বলো, আগের সংখ্যায় ফিরতে হলে কত কমাতে হবে? এখন x কমাতে হবে না? তবে x কমাতে হবে 100 যোগ x এ। x কমাতে হবে 100 যোগ x এ। পার্সেন্টেজ বের করতে গেলে আমরা কি করি? 100 দিয়ে গুণ করি। তাহলে গুণ 100 করলে যেটা আসবে সেটাই আমাদের শতকরা বা পার্সেন্টেজ। তাহলে কোন উত্তরটা সঠিক? 100x ভাজিত 100 যোগ x, এটা সঠিক উত্তর। দেখে নাও, পড়ে নাও। এক অসৎ দুধ ব্যবসায়ী তার ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন, মানে অতিরিক্ত দাম নেয় না, কিন্তু তিনি দুধের সাথে কিছু পরিমাণ জল মিশিয়ে দেন, যার ফলে তার 12.5% লাভ। এই 12.5% লাভ হচ্ছে মানে আবারও একইভাবে 100 টাকার জিনিস 112 পণ্য 1-2 টাকায় বিক্রি করে। আবারও অনুপাত করলে এটা 100, এটা 225/2। সেখান থেকে ভগ্নাংশ হওয়ার কারণে 2 দিয়ে গুণ করে আমরা 200 এবং 225 পাবো, যার অনুপাত আসবে 8 আর 9। এবার তুমি বিক্রি করেছো কততে? লাভ করেছো মানে বেশিতে বিক্রি করেছো তো। তাহলে এখানে বিক্রয় মূল্য 8100, তাহলে এইটা মানে যদি 8100 টাকা হয়, তাহলে তুমি যেটা কিনেছিলে, দ্যাট মিন্স মিল্ক, দুধের দাম কত? তাহলে 9 মানে যদি 8100 হয়, 9-এর 9 গুণ 81, 8-এর 9 গুণ 72, 7200 টাকা। তুমি 7200 টাকা দুধ নিয়েছিলে আর 8100 টাকায় বিক্রি করেছো, তার জন্য তো তোমার 12.5% লাভ হয়েছে। তুমি দুধ কিনেছিলে 8100 টাকায়, বিক্রি করেছো 7200 টাকায় কিনেছিলে, 8100 টাকায় সেল করেছো। ওকে, চলো পরের অঙ্ক পড়ো। একটি সংখ্যার সাথে 1320 যোগ করা হলে নতুন সংখ্যাটি
মূল সংখ্যা 237.1-2%। এই পার্সেন্টেজ বলতে আমরা যেটা বুঝি 100-র সাথে কিছু যোগ করা। তাহলে 100-র সাথে কিছু যোগ করা মানে বলো তো 100-র সাথে কত যোগ করলে এটা আসে? অবশ্যই 137.1-2 আবার ভগ্নাংশ। তাহলে কত যোগ করেছিলাম সেটা ভগ্নাংশে এসছে বলে একটু ক্যালকুলেশন করে নিই। এটি তো 100, এটি 275/2, তার মানে 200 আর 275। অনুপাত 25 দিয়ে ভাগ করে 8 আর 11। তার মানে তোমার সংখ্যাটি ছিল 8, তুমি যোগ করেছো 11। প্রশ্ন বলছে তুমি যোগ করেছো 1320। প্রশ্ন বলছে তুমি যোগ করেছো 1320। তাহলে 11 মানে যদি 1320 হয়, 8 মানে কত? 11-র কত গুণ 1320? 120 গুণ। তাহলে এটা আসবে 8 গুণ 120। উত্তর 960। উত্তর 960। দেখো বুঝতে পারছো কি না? তাহলে যখন যেটা যোগ করছে শতকরা মানে আমাদের একটা বেস থাকে, সেটা হচ্ছে 100 ধরে নাও। তাই যখনই তুমি শতকরা দিয়ে কিছু করছো 100-র সাথে ভাবতে শুরু করো, তোমার অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। পড়ো। নিচের কোন সংখ্যাটি 9 এবং 11 উভয় দ্বারাই সম্পূর্ণভাবে বিভাজ্য? 11 এবং 9। সো 11 দিয়ে ভাগের ক্ষেত্রে আমরা যেটা জানি, একটি বাদে একটি সংখ্যার পার্থক্য 0 অথবা 11-র মাল্টিপল হতে হবে। সো এখানে যদি একটি বাদে একটি সংখ্যা দেখো, তুমি এটাকে দেখো দুটো টিমে ভাগ করো, 2 এদিকে 7 এদিকে, পরের 7 এদিকে, 2 এপাশে, 1 এপাশে, 8 এপাশে। একটু দেখে নাও কত আসে। 7 আর 2 9, 1 10। এখানে 7 আর 2 9 আর 8 18। পার্থক্যটা কিন্তু 11-র মাল্টিপল হলো না, তাহলে এটি হবে না। দ্বিতীয়টা 1 এপাশে 0, নেক্সট এখানে 0 9, নেক্সট এখানে 8। দেখা যাচ্ছে 9 আর 9 দিয়েছে, হ্যাঁ পার্থক্যটা 0, কিন্তু 0 11 0 0। সো এটি 11 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরেরটা 1 এপাশে 2, 3 এদিকে 4 5। এবার দেখো এখানে কত আসছে, 9 আর এদিকে যোগফল 6। হলো না পার্থক্যটা, 0 অথবা 11-র মাল্টিপল হবে না। তারপরেরটা 1 8 1 9, আরেকটি 9 8। এখানে এসে দাঁড়াচ্ছে 11, আর ওখানে 8 আর 8 16 আর 9 25। পার্থক্যটা এখানেও 11 দিয়ে ভাগ গেল না। তাহলে 11-র মাধ্যমেই কনফার্ম হয়ে গেলাম উত্তরটি অপশান বি হবে। আর 9 দিয়ে ভাগের নিয়ম কি বলছে? যেখানে ডিজিটগুলোর যোগফল, ডিজিটের যোগফল দেখো 18, সো এটা তো 9 দিয়ে ভাগ যাবেই। সো ডিজিটের যোগফল 9 দিয়ে ভাগ, আর 11-র ক্ষেত্রে একটি বাদে একটি সংখ্যার যোগফল ভাগ যাবে 11 দিয়ে। মানে একটি বাদে একটি সংখ্যা যোগ করবে, তাদের ডিফারেন্সটা 0 অথবা 11 দিয়ে ভাগ যেতে হবে। দেখে নাও পরের অঙ্ক। 9 দিয়ে ভাগ একটু আগে বলেছি নিজেরা করো। 9 দিয়ে ভাগ কি করবে? সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখবে। এবং কেন দিলাম অঙ্কটি আবার, আমরা এবার আর টোটাল দেখব না, আমরা কিভাবে দেখব? যেমন দেখো 5 আর 4 9, কেটে দাও। 5 আর 4 9, তাহলে 9 কাটলো, কিন্তু 3 পড়ে থাকছে, এটা হবে না। এখানে 5 আর 3 8, 8 আর 8 16, 16 আর 2 18।
হ্যাঁ 9 দিয়ে ভাগ যায়। জানতে চেয়েছে কোনটি 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা উত্তর। কোনটি 9 দিয়ে ভাগ যাবে না? অপশান ডি। বাকিগুলো চেক করতে পারো, যেমন 7 আর 2 9, বাদ চলে গেল। তারপর 7 আর 3 10 আর 8 18, ভাগ যাবে। 9 বাদ চলে গেল, 4 4 8 আর 1 9, এটাও ভাগ যাবে। তাহলে 9 দিয়ে ভাগ যাবে না শুধুমাত্র অপশান ডি। 9 দিয়ে ভাগ যাবে না, কেবলমাত্র অপশান ডি। চলো পরের অঙ্ক 8। খুব ভালো প্রশ্ন। 8 দিয়ে ভাগ, পুরোটা দেখতেই হয় না, শুধু লাস্টের 3টে ডিজিট দেখতে হয়। লাস্টের 3টে ডিজিট দেখতে হয়, ভাগ যাবে না। 8 দিয়ে ভাগ যাবে না। খেয়াল করে দেখো, লাস্টের 3টে সংখ্যা 792, 112, 412 এবং 552। এই লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করতে হয়। এখানে যেহেতু 4 ইভেন নাম্বার, তাই ইভেন নাম্বার একটা সুবিধা আছে, শুধুমাত্র লাস্টের দুটো দেখতে হয়। তাহলে তুমি বলো তো, 12 কি 8 দিয়ে ভাগ যায়? না। আর কোনটি যাবে না সেটাই তো উত্তর। কোনটি ভাগ যাবে না সেটাই তো জানতে চেয়েছে। সো অপশান সি সঠিক উত্তর। তাহলে 8 দিয়ে ভাগের জন্য লাস্টের 3টে সংখ্যা দেখবে। যদি শতকের সংখ্যাটা কোনোভাবে তোমার দেখা যায় যে শতকের সংখ্যাটা তোমার কাছে ইভেন, তাহলে লাস্টের দুটো দেখলেই হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন পড়ে নাও। কি বলেছে? সেই করলাম না একটু আগে, দুটি অঙ্কের যোগফল 10, তবে দুটো ডিজিট আমি যদি এ আর বি ধরি, যোগফল 10, আর 18 পাচ্ছে মানে দুটো ডিজিটের বিয়োগফল হবে 18। কত দিয়ে ভাগ যেতে হবে? 9 দিয়ে 2। তাহলে দেখে নাও, এক তো তুমি ডিজিট ধরতেই পারছো, আর যদি না পারো অপশান দেখে নাও, যোগফল 10 হবে বিয়োগফল 2। চলো এটা হতে পারে, এটাও হতে পারে, যোগফল 10 বিয়োগফল 2, কিন্তু এখানে বাকি দুটোতে বিয়োগফল 2 হচ্ছে না। এবার যে দুটোতে আমি টিক দিয়েছি, উত্তর তো দুটি হবে না, কোনো একটি হবে। তাহলে সংখ্যাটি খুঁজুন। সংখ্যাটি কোন সংখ্যা যেটা 18 বাড়বে, মানে আসল সংখ্যাটি খোঁজো, মানে তুমি ছোটটা খোঁজো। তাহলে দুটোর মধ্যে ছোটকে 46 না 64? অবশ্যই 46, কারণ এটা বড়। ছোট সংখ্যাটি খোঁজো। কিভাবে বুঝলাম ছোট সংখ্যা? কারণ সংখ্যাটি 18 বৃদ্ধি পাবে, পরিবর্তন হয়ে 18 বৃদ্ধি পাবে, তাই পরিবর্তন হওয়ার আগে সংখ্যা মানে ছোট সংখ্যাটা। পরেরটাই দেখা যাক। আচ্ছা, এটা না কে নট ইকুয়াল টু পি, কে নট ইকুয়াল টু পি। আচ্ছা, এটা 72 দ্বারা ভাগ যাবে। 72 মানেও কিন্তু তোমার কাছে 8 আর 9 বোঝাচ্ছে। 72 মানেও 8 আর 9। তাহলে 8এরটা একটু আগে তোমাদের শিখিয়েছি কি হবে, 5k6। এটাকে লাস্টের 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে হবে। কত হতে পারে? ভাই 8 দিয়ে 400 তো ভাগ যাবে, 500-র মধ্যে 480 পর্যন্ত তো ভাগ যাবে। আচ্ছা 480 পর্যন্ত ভাগ যাবে 8 দিয়ে, এটুকু তো কনফার্ম। তাহলে আমার কাছে আর কত দরকার? আমি যদি এটা 1 নিই তাহলে 36, 2 নিলে 26, এইভাবে যদি চলতে থাকে, 8-এর নামতা পড়ে শেষে 6 আসে, কোন নাম্বার বলার চেষ্টা করো। আমি যদি এটা শুধু 6 নিতাম, 26 যেত না, 16 46 যেত না। আর একটা জিনিস তুমি মনে রাখতে পারো, স্যার এটা যদি অড হয় না, এটা যদি অড হয় তখন তুমি মাথায় রাখবে এই দুটোকে 8 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তার মানে তুমি কে আর 6, এখানে 4 অবশিষ্ট থাকবে, মানে এর থেকে 4 বিয়োগ দিলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। বলতে পারো এমন কোন সংখ্যা যার এককের ঘরে 2 আছে এবং 8-এর নামতা পড়লে পাই 32 এবং 72। কে 3 এবং 7 হবে, কে 3 এবং 7 হবে। তারপর 9 দিয়ে ভাগের নিয়ম, সেটারও শর্ট তোমাদের শেখানো হয়েছে। 8 8 পি 5
5 4 0 8 5 কে 6 যেখানে যেখানে 8 পাবে কেটে দাও, এই সরি 9 পাবে কেটে দাও। আর কোথাও 5 5 10 আর 8 18 কেটে গেল। এখন পড়ে আছে 8 আর 8 16 আর 6 22, এখান থেকেও 18 কেটে গেলে কের ভ্যালু বসাতে পারছি না, কের তো দুটো ভ্যালু আছে তাই বসাতে পারছি না। তাহলে এটি যদি 9 দিয়ে ভাগ যেতে হয়, এটাকেও একটু ছোট করে তুমি লিখতেই পারো। এখানে 9 দিয়ে ভাগ করে 4 পড়ে থাকবে, 4 যোগ পি যোগ কে। বলো দেখি 4-এর সাথে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যায়? 4-এর সাথে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যায়? 1 5 যোগ করলে, কারণ 5 আর 4 9, আরেকটিও হয় 14 যোগ করলে। তাহলে পি প্লাস কে 5ও হতে পারে 14 হতে পারে। কেন বাবু 4 যোগ 14 কত? 18 তো, 18 9 দিয়ে ভাগ যাবে তো। এবার তুমি এখান থেকে পি আর কে এর ভ্যালুটা বের করার চেষ্টা করো। কেন দুটো দাগ দিলাম? কারণ আমরা কে এর দুটো ভ্যালু পেয়েছি, একটা 3 একটা 7। এবার তুমি কে এর ভ্যালু 3 বসিয়ে বলো, কে যদি 3 হয় তাহলে 5-এর জন্য পি হবে 2, আর কে যদি 3 হয় 14-এর জন্য হবে 11। কে যদি 3 হয় পি হবে 2 5-এর জন্য, আর কে যদি 3 হয় পি হবে 11 14-এর জন্য। পুনরায় কে যদি 7 হয়, কে যদি 7 হয় বলো তো, পি হবে -2 আর পি হবে 7 14-এর জন্য। এবার সমস্যা হলো আমি অনেকগুলো ভ্যালু পেয়েছি, কিছু তো কন্ডিশন আছে, কি পি ডবল ডিজিট নাম্বার হতে পারে না, সো 11 ভ্যালুটা বাদ। পি নেগেটিভ হতে পারে না, বাদ। কে আর পি সমান হবে না, বাদ। তাহলে সর্বশেষ আমার কাছে পি পড়ে আছে 2 আর কে পড়ে আছে 3। বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে পি 2 কে 3। বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে কে 3 3 গুণ 3 পি 2 2 গুণিত 2, উত্তর 13। একটু দেখতে হবে না? দেখে নাও। 72-এর জন্য আমি রিপিট করছি, 72-এর জন্য 8 এবং 9 দিয়ে ভাগ যেতে হবে। 8 দিয়ে ভাগের নিয়ম, লাস্টের 3টে সংখ্যা দেখতে হবে। শেষের 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার সময় যদি শতকের ঘরটি অড হয়, শতকের ঘরটি যদি অড বা বিজোড় সংখ্যা হয়, তবে লাস্টের দুটো ভাগ করে যেন 4 অবশিষ্ট থাকে। তাহলে কে এর ভ্যালু যদি 1 বসাও 16, 8 দিয়ে ভাগ করে অবশিষ্ট থাকে না। 2 বসাও 26, অবশিষ্ট থাকে না। 3 বসাও 36, 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 4 অবশিষ্ট থাকে। তাই কে 3 হতে পারে। যে মুহূর্তে কে 3 হবে, এই 8 দিয়ে ভাগের আরেকটি নিয়ম, দশকের ঘর 4 4 করে বাড়ে। তাহলে যেহেতু 3 আছে, পরেরটা 4 যোগ করে 7ও হতে পারে। এটা গেল কে দুটো ভ্যালু। এবার যখন আমি 9 দিয়ে চেক করতে যাচ্ছি, তখন আমি পাচ্ছি ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। সো ডিজিট যোগ করে একটু কাটাকাটি করে ছোট করে আমরা পেলাম 4 প্লাস পি প্লাস কে। এটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 4-এর সাথে কত যোগ করলে 9-এর মাল্টিপল আসে? এক তো 5 যোগ করলে, কারণ 4 যোগ 5 9 হবে। দ্বিতীয়টা 14 যোগ করে, কারণ 4 যোগ 14 18 হবে। তাহলে পি আর কে যোগফল 5ও হতে পারে, আবার 14ও হতে পারে। কে দুটো ভ্যালু পেয়েছি, একটা 3 একটা 7,
সো আমি প্রথমে চেক করছি যদি কে 3 বসানো হয় তাহলে পি চলে আসবে পি যোগ 3 সমান 5, তাহলে পি আসবে 2। আবার কে যদি 3 বসায় তাহলে পি যোগ 3 যদি 14 হয় তখন কে আসবে 11। বুঝতে পারছো কি বলতে চাইছি? পি প্লাস কে এটা সমান যেমন 5 হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ 11 হতে পারে। তাহলে কের জায়গায় যদি তুমি 3 বসিয়ে দাও তখন কিন্তু পিটা হবে 5-এর জন্য 2 আর 14-এর জন্য 11 যদি তুমি কে 3 বসিয়ে দাও। আর যে মুহূর্তে তুমি কেটাকে 7 বসাবে কের জায়গায় যদি 7 বসাও পি হয়ে যাবে -2 অথবা 4। হ্যাঁ, এটা 14, তাহলে 7। এবার কিছু কন্ডিশন, পি মাইনাস হতে পারে না, পি ডবল ডিজিট হতে পারে না, পি আর কে সমান হবে না। তাহলে খেয়াল করে দেখো একমাত্র পি 2 আর কে 3 এটাই পড়ে থাকছে, সেটা বসিয়ে দাও, উত্তর চলে আসবে। চলো পরের অঙ্কে যাই। দেখো 17 দিয়ে ভাগ করে অবশিষ্ট, একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। 17 দিয়ে ভাগ করে অবশিষ্ট, দেখো এখানে অবশিষ্ট 1, এখানে অবশিষ্ট 2, এখানে অবশিষ্ট 3, মাঝখানে গুণ, উত্তর কমপ্লিট, উত্তর কমপ্লিট। 17 দিয়ে ভাগ করে অবশিষ্ট, 17 দিয়ে ভাগ করলাম, যেখানে যা অবশিষ্ট আছে বসিয়ে দিলাম। 17 দিয়ে ভাগ করলাম, যেখানে যা অবশিষ্ট বসিয়ে দিলাম। আসো কি বলেছে, প্রথমে অবশিষ্ট 16 হয়, কি দিয়ে ভাগ করছি জানি না, কিন্তু বলছে মূল সংখ্যা দ্বিগুণ। যখনই এরকম বলবে মূল সংখ্যা চেঞ্জ, তুমি প্রথম অবশিষ্টকেই দ্বিগুণ করে দাও। কত পেলে? 32। বলছে ভাগ করে 3 অবশিষ্ট হয়। এবার বলো কোন অপশান, অপশান দেখে বলো কোন অপশান দিয়ে তুমি 32কে ভাগ করে 3 পাবে গো? যদি 29 দিয়ে ভাগ করো 3 আসবে তো? আসবে। 51 দিয়ে তো পরের কথা। 23 দিয়ে ভাগ করে 9 আসবে। 53 পরের কথা। সো 29 বা 23, একমাত্র 29 দিয়ে ভাগ করেই অবশিষ্ট তুমি 3 পাবে। তাহলে কি করবে? প্রথমে যেটা অবশিষ্ট ছিল তাকে যেভাবে পরিবর্তন করতে বলবে করবে, করার পরে তুমি পরিষ্কার সেটাকেই ভাগ করবে। তো কোন অপশান দিয়ে ভাগ করে ওই অবশিষ্ট স্যাটিসফাই করে মিলে যায় সেটাই নেবে। দেখো আবার 8 দিয়ে ভাগের নিয়ম। হ্যাঁ, একটু আগে বলছিলাম 8 দিয়ে ভাগের নিয়ম, কি বলছিলাম? লাস্টের 3টি দেখবে, আর একটু প্র্যাকটিস হয়ে যাবে না? 4y6। এটা যদি ইভেন হয় তাহলে এটা পুরোটাই ভাগ যেতে হবে, আর যদি অড হতো তাহলে 4 অবশিষ্ট থাকতো। তাহলে বলো এটা কত বসালে 8 দিয়ে ভাগ যায়? সো ওয়াই যদি তুমি 0 বসাও তাহলে 06, ওয়াইয়ের জায়গাটা যদি 1 বসাও তবে 16। এই তো ভাগ চলে যাচ্ছে 8 দিয়ে। তাহলে ওয়াইয়ের জায়গায় সব থেকে কম বা সর্বনিম্ন 1 বসালে তোমার এটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 8 দিয়ে ভাগের নিয়ম ফাইনালি কী শিখলাম? যদি শতকের ঘরের সংখ্যাটি জোড় হয় তবে শেষের দুটি সংখ্যা ভাগ করে মিলে যায়। তাহলে এখানে শতকের ঘরের সংখ্যা জোড় বলে এটাও দেখার দরকার নেই, শেষের দুটি সংখ্যা ওয়াই আর 6। এবার তুমি নম্বর যখন লিখছো 0 আর 6 দেখো, 1 আর 6 দেখো, 2 আর 6 দেখো, 3 আর 6 দেখো। এবার কোনটা সর্বনিম্ন, সব থেকে কম? এটা তো 8 দিয়ে ভাগ যায় না, এটা 8 দিয়ে ভাগ যায়, তাই ওয়াইয়ের ভ্যালু 1। সব থেকে কম যেটা দিয়ে ভাগ যায়। পরবর্তী প্রশ্ন, 9 দিয়ে ভাগ শিখেছি আজকে না 72-এর সময়। তো আমরা এত বড় সংখ্যা যোগ করতে গিয়ে পরীক্ষার যাতে সমস্যা না হয় কেটে দেব। কিভাবে কাটবো? যদি ডাইরেক্ট সরাসরি 9 পাও কেটে দাও, যদি কোথাও সাইনের মাধ্যমে 9 পাও কেটে দাও। কীরকম? 5 আর 4 9,
6 আর 3 9, 5 আর 4 9, 7 আর 2 9, 8 আর 1 9। আর কোথাও 9 পাচ্ছ? তাহলে এবার তোমার হাতে কি কি পড়ে আছে? এই তিনজন মানে 14 প্লাস এ, এটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এর কোন ভ্যালু এটা 9 দিয়ে ভাগ যায়? এর ভ্যালু 4 হলে এটা 9 দিয়ে ভাগ যাবে, কারণ 14 যোগ 4 18। কে এর ভ্যালু 9 হলে এর ভ্যালু 4 হলে এটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো আবারও ভাগ মিশিয়ে দেওয়া হয়েছে। সো লিখে ফেলি দুটি নাম্বার যাতে তোমাদের সুবিধা হয়। 3x 54 79 y4, এটা 88 জন্য। আর 42 51 39 z2, এটা 9 জন্য। সো 9 চেক করে নি। 9 9 বাদ, 5 আর 4 9 বাদ, তাহলে 2 1 3 3 6 7 8, তাহলে 8 প্লাস জেড, এটা 9 দিয়ে যেহেতু ভাগ যেতে হবে, তাহলে জেড অবশ্যই 1 হবে। একটা পার্ট কমপ্লিট। এবার আমার পালা এক্স আর ওয়াই বের করা। লাস্টের দুটো 8 দিয়ে ভাগের নিয়মে যাবে, তাহলে চেক করে নি। লাস্টের দুটো 8 দিয়ে ভাগের নিয়মে যাবে। ভাজিত 8 কাকে? 9 y4, এটা অড। এটা অড হওয়ার কারণে 4 অবশিষ্ট থাকতে হবে। খেয়াল করে দেখো, যদি তুমি ওয়াইয়ের জায়গায় 1 বসাও 14, রিমাইন্ডার কি 4 দেবে 8 দিয়ে ভাগ করে? 24 দেবে। 34 দিচ্ছে। 44, হ্যাঁ এটাই 4 অবশিষ্ট দিচ্ছে। এগুলো একটাতেও দিচ্ছে না, কারণ এটা অবশিষ্ট 2 দেবে, সরি এটা অবশিষ্ট 6 দেবে। এটাই অবশিষ্ট 0 দেবে, এটা অবশিষ্ট 2 দেবে। একমাত্র এইখানে গিয়ে 4 অবশিষ্ট দেবে। তাই y এর ভ্যালুটা হতে পারে 4। আর যেহেতু এটা দশকের সংখ্যা 4 করে পরিবর্তন হবে, তাই 8ও হতে পারে, আবার ব্যাকে গিয়ে 0ও হতে পারে। y এর 3টে ভ্যালু হলো। এবার x এর পালা। কি দিয়ে চেক করব? 88 মানে 8 হয়েছে। এবার 11 দিয়ে চেক করব। 11 দিয়ে দুটো টিম। কি টিম? 3 এদিকে, তো x এদিকে, 5 এ পাশে, 4 এ পাশে, 7 এদিকে, 9 এদিকে, y এদিকে, 4 এদিকে। সামটা পাচ্ছি 7 3 10 15 15 প্লাস y। এখানে সাম পাচ্ছি 17 প্লাস y, 17 প্লাস x। কিছুটা অ্যাডজাস্ট করার পরে পাচ্ছি y হবে অ্যাকচুয়ালি y, যেটা 2 প্লাস x হতে হবে। এবার তোমাকে যদি সর্বোচ্চ মান বের করতে হয়, এক্সকে যদি সর্বোচ্চ নিতে হয়, তাহলে কি করবে? তাহলে খেয়াল করে দেখো, ওয়াই এর ভ্যালু যখন 0, টেবিল তৈরি করে নি, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু যখন 0, এক্স এর ভ্যালু তখন কি হয়ে যাবে? এক্স এর থেকে 2 বেশি হতে হবে ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু তো আমাদের -2তে চলে যাবে। এক্স এর থেকে 2 বেশি হতে হবে ওয়াই। সো ওয়াই এর ভ্যালু যখন 4, এক্স এর ভ্যালু তখন 2।
ওয়াইয়ের ভ্যালু যখন 8, এক্সের ভ্যালু তখন 6। তাহলে হাইয়েস্ট ভ্যালুর জন্য এক্স 6, ওয়াই 8, জেড 1। এক্স 6, ওয়াই 8, জেড 1। কত আসে গো? 18 যোগ 16 বিয়োগ 1। 18 যোগ 16 বিয়োগ 1। 18 যোগ 16 বিয়োগ 1, আমাদের উত্তর 33। 18 যোগ 16 বিয়োগ 1, উত্তর 33। সো এখানে আমরা কিন্তু বিভিন্ন ভাগের নিয়মগুলো দেখলাম। 8 দিয়ে ভাগের নিয়ম, 9 দিয়ে, 11 দিয়ে বিভিন্ন ভাগের নিয়ম দেখলাম, এবং এর কিন্তু একটা টাইপ আমাদের থাকে পরীক্ষায়। সো সিঙ্গেল সেপারেট থাকবে কি কম্বাইন্ড থাকবে, আমি তোমাদের দুটো পার্টই দেখিয়ে দিয়েছি। সেপারেট পার্টের ক্ষেত্রেও ভাগের নিয়ম কি হবে, কম্বাইন্ডের নিয়মটাই বা কী হবে। ওকে, তো আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য ক্লাসে দেখা হবে। পরীক্ষা সামনে, আবারও বলছি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। তোমরা কিন্তু যা প্রশ্ন আসবে সেগুলো তোমরা জানো, মাথা ঠান্ডা রাখলে পরীক্ষা হলে করতে পারবে, আর বেশি টেনশন করবে না। ওকে, চলো ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ। এখানেই ক্লাস আপাতত এন্ড করছি। আবার নেক্সট ক্লাসে আবার কিছু আমরা মিসলেনিয়াস কোশ্চেন দেখব। ঠিক আছে, ধন্যবাদ।